আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, সবাই আশা করছি ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে আসছে, শেষ হয়ে গেলই অলরেডি। তারপরেও রমজান মাসের অনেক শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে অনুষ্ঠানটির পুরোটা সময় জুড়ে উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এমন একজন আছেন যিনি আমাদের সাথে আজকে আলোচনা করবেন কোলোরেক্টাল ক্যান্সারের কারণ এবং এর চিকিৎসা নিয়ে। আর কোলোরেক্টাল ক্যান্সার জিনিসটা শুনতেই কিন্তু ভয় লাগে, যেহেতু ক্যান্সার ওয়ার্ডটি আছে, আমরা জানি ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, এটা আমরা কিন্তু ভাবি। কিন্তু এখনো কি এই অবস্থা, নাকি আসলেই চিকিৎসা চলে এসেছে, বা আমরা কিভাবে এই রোগটি থেকে উদ্ধার পেতে পারি, সব কিছু নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য কোলোরেক্টাল সার্জন ডক্টর অরুণ কুমার পাল, কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কনসালটেন্ট সার্জারি বিভাগ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আমরা চলে যাব আলোচনায়, কিন্তু যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে আপনাদের উত্তর জেনে নিতে পারবেন। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন? ভালো আছি, এবং এই বৈশাখী টেলিভিশনের মাধ্যমে আজকে শেষ রমজান আসলে আপনি বলছিলেন, এবং একই সাথে দর্শকদেরকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা আসলে যেই সাবজেক্টটি নিয়ে আজকে কথা বলবো চিন্তা করছি কোলোরেক্টাল ক্যান্সার। এখানে ঢোকার আগে একটু জিজ্ঞেস করি যে কোলোরেক্টাল যেই সাবজেক্টটা আছে, এই কোলোরেক্টাল এই বিষয়টার মধ্যে আসলে শরীরের কোন কোন পার্ট বা কি কি আসলে ইনক্লুডেড? ধন্যবাদ। আসলে কলোরেক্টাল বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেল। আমি যদি বাংলায় বলি দর্শকদেরকে, তাহলে বলবো যে বৃহদান্ত্র, মলদ্বার এবং মলাশয় নিয়ে আমরা মূলত কাজ করি। এটা আসলে একসময় সার্জনরাই কাজ করতো। এখন কলোরেক্টাল সার্জারি কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশে ওয়েল ডেভেলপড, এবং অলরেডি মোর দেন 50 কলোরেক্টাল সার্জন অলরেডি এটার উপরেই পড়াশোনা করে, যেমন আমাদের মতো স্পেশালিস্ট হয়েছে। মানে সার্জারির পরেও এরা কলোরেক্টাল সার্জারিতে পড়াশোনা করেছে আর কি। এই ক্যান্সার ছাড়া আসলে আর কি কি ধরনের রোগ পাওয়া যায় এই বিষয়ের উপর? আচ্ছা, আপনি তো নিশ্চয়ই জানবেন যে কলোরেক্টাল সার্জারিতে আসলে যে সার্জারির যে আমরা নিয়মিত যে প্র্যাকটিসগুলো করছি, সার্জনরা, ইভেন কলোরেক্টাল সার্জনরা, মোর দেন 50% পেশেন্টে কিন্তু এই কলোরেক্টাল সার্জারির এরাতে পড়ে। কেমন? আপনি প্রায়ই দেখবেন যে আমাদের যে মলদ্বারের কিছু নন ক্যান্সার ডিজিজ, মানে আমি যদি বাংলায় বলি যে পাইলস, ফিশার এবং ফিস্টুলা, এই তিনটা ডিজিজ যেহেতু মানুষ সবাই জানে, যেগুলোকে মানুষ অনেক সময় অর্শ, গেজ, ভগন্দর এই ধরনের শব্দগুলো দিয়ে মানুষ বেশি পরিচিত, এই ডিজিজগুলো পুরোটাই কলোরেক্টাল সার্জারি টেরিটরিতেই পড়ে। এটা আমরা এবং সার্জনরা ডিল করছি আমরা আর কি। তো যেহেতু আজকে আমরা ক্যান্সার নিয়ে কথা বলবো, কাজেই আমি একটু জাস্ট শুরুতেই আপনার কথাটা বলি যে আপনি বলতেছিলেন যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। আমি দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, এটা নিয়ে আমরা আসলে একটু কথা বলবো আপনাদের সাথে। ক্যান্সারের কিন্তু চিকিৎসা এখন বাংলাদেশে সারা বিশ্বের মতো সব ধরনের চিকিৎসা আছে, এবং এটা ভাবার কোনো কারণই নেই যে ক্যান্সার হলেই আমি নিশ্চিন্ত মৃত্যু হয়ে যাবো। এটা ভাবার কোনো কারণে আমরা আশা করছি আলোচনার মাধ্যমে দর্শকদেরকে কিছুটা ক্লিয়ার করতে পারবো। জি, ক্যান্সারের একটা বিষয় হচ্ছে আসলে শুরুর দিকে যেমন ক্যান্সার হয়েছে এরকম অবস্থায় একেবারে শুরুতে কিন্তু মানুষ খুব কমই ডাক্তারের কাছে আসে। সাধারণত দেখা যায় একেবারে লাস্ট স্টেজে যে ধরা পড়ে, অনেকে হয়তো বা সাইন সিমটম বুঝেই পায় না, শেষমেশ হঠাৎ করে ধরা পড়লো, হয়তো বা নর্মালি কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে যায় যে তার ক্যান্সার ছিল এতদিন ধরে। তো এই কোলোরেক্টাল ক্যান্সারের বিষয়টাও কি এরকম যে প্রথম দিকে ধরা পড়ে না, পরের দিকে যে ধরা পড়ে? ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো কি যে আপনি জানেন যে সারা বিশ্বে আমরা যদি বলি যে ক্যান্সার না, যে কোনো রোগেই আপনি জানেন ভালো করেই যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটা হচ্ছে উত্তম। আমাদের দেশে আমরা ট্রিটমেন্টে অনেক এগিয়েছি। আমরা কিছু কিছু ক্যান্সারের স্ক্রিনিং যেটাকে বলি আমরা, মানে স্ক্রিনিং বলতে আমি যদি বাংলায় বলি যে একজন সাধারণ মানুষ যার কোনো সিমটম নেই, কিন্তু তার থেকেও আমি রোগটাকে আইডেন্টিফিকেশন করা, এটাকে বলি আমরা স্ক্রিনিং। সারা বিশ্বে এই ক্যান্সারের স্ক্রিনিং কিন্তু ব্যাপকভাবে চলছে। আমি যদি বলি যে সবচেয়ে উন্নত দেশ যেটা আমরা যদি বলি যে ইউএসএ বা আমেরিকাতে, আপনার বয়স যদি 50-এর উপরে হয় আপনি কিন্তু ঘরেই থাকতে পারবেন না, আপনাকে এই কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং মাস্ট করতে হবে। এবং ওরা কিন্তু এই জন্য আইডেন্টিফিকেশন সহজেই করতে পারছে, কারণ ক্যান্সারের আমরা বলি যে আইডেন্টিফিকেশনটা যত তাড়াতাড়ি হয় তত তার চিকিৎসা পদ্ধতিটা অনেক সহজ। তবে দর্শকদের আমি শুধু একটু সংক্ষেপে বলি যে আমাদের দেশে আমরা কলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং কিন্তু এখন চালু করেছি। বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, লাইক বিএমইউ যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা সাবেক পিজি হাসপাতাল নামে যেটা চিনে, ইভেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল যেটা সিএমএইচ,
এই 3 থেকে 4টা জায়গা ঢাকা মেডিকেল কলেজে আমরা শুরু করেছিলাম। মানে এখন কলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং পুরোদমে চলছে এবং অত্যন্ত সহজ। জাস্ট একটা স্টুলের টেস্ট করি আমরা, তারপরে স্টুল টেস্টটা পজিটিভ আসলে আমরা কলোনোস্কোপি করি। আচ্ছা আচ্ছা। এবং এতে করে কিন্তু আমরা বলি যে মোর দেন 70% জি। আর্লি ডায়াগনোসিস হয়ে যায়, মানে দ্রুত ডায়াগনোসিস হয়ে যায়, যে হয়তো ক্যান্সারটা শুরু হচ্ছে বা দানা বাঁধছে, ওই পর্যায়ে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। আচ্ছা, এখন সাধারণত তো রোগীরা এমনিতেই ডাক্তারের কাছে যেতে চায় না, তো স্ক্রিনিং এর ব্যাপারে একটু জিজ্ঞেস করব যে আসলে এই কোলোরেক্টাল ক্যান্সারটা কোনো কি বয়স আছে বা ফ্যামিলিয়াল বা কোনো ধরনের কারণবশত কিছু আছে যে একটা নির্দিষ্ট বয়সের পর যে আমাদের আসলে স্ক্রিনিং করাটা বাধ্যতামূলক? খুবই চমৎকার। আসলে আমরা যদি বলি যে আমাদের বইয়ের ভাষায় আগে একটু বলি, বইয়ের ভাষায় বলা হচ্ছে যে 50 বছরের উপরে গেলে ক্যান্সারের প্রকোপটা বাড়ছে। জি। বাট খুবই মজার বিষয় হচ্ছে যে আমরা আমাদের দেশে, মানে এটা অত্যন্ত হতাশাজনক, আমরা এটা নিয়ে মানে নিরন্তর গবেষণা করছি। আমরা দেখা যায় যে 30 থেকে 40, ইভেন 20 থেকে 30-এর মধ্যে আমরা এর লট অফ ক্যান্সার রোগী আমরা পাচ্ছি। এবং সবচেয়ে বেদনাদায়ক যে ব্যাপারটা সেটা হলো যে অল্প বয়সের ক্যান্সার তাদের কিন্তু খুব দ্রুত অ্যাডভান্স হয়ে যায়। সেই জন্যই আমরা এত স্ক্রিনিং নিয়ে এত কাজ করছি। এবং কেন আমাদের দেশে বা এই সাবকন্টিনেন্টে বেশি হচ্ছে সেটা নিয়েও আমরা কাজ করছি, যে কেন এত আর্লি হচ্ছে, যেখানে বইয়ে বলা হচ্ছে 50-এর পরে গেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ইভেন আমি সেদিন পড়ছিলাম যে ইভেন আমেরিকাতে ওরা একটা সার্চ করেছে, ওরা দেখতে পাচ্ছে যে প্রতি বছর 15% ক্যান্সার ওরা বেশি পাচ্ছে এই বিলো 50, মানে আর্লি এজ, ইয়াং এজে পাচ্ছে ওরা। সো ওদের দেশেও কিন্তু বাড়ছে কলোরেক্টাল ক্যান্সারটা, এখন কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে। এবং সারা বিশ্বে যদি আপনি সার্ভে করেন তাহলে সারা বিশ্বে ক্যান্সারের, আমি যদি মানে এটাকে আমরা বলি যে হিসাবে যদি আমরা ধরি, তাহলে এটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। এবং যে ক্যান্সারে মানুষ মারা যায় পুরুষ এবং মহিলা ভেদে, এটাতে তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার হচ্ছে কলোরেক্টাল ক্যান্সার, লাইক কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেলের ক্যান্সার আর কি। আচ্ছা, এটার কারণটা কি আসলে, কেন হচ্ছে? আচ্ছা, ক্যান্সারের কারণ তো আপনি নিজেও ডাক্তার হিসেবে জানেন যে আমি দর্শকদেরকে একটু বাংলায় বলি যে আমাদের প্যাথোলজি বইয়ে একটা সুন্দর জিনিস লেখা ছিল যে ক্যান্সার থেকে মুক্ত হবার একটাই উপায় যে জন্মগ্রহণ না করা, কারণ জন্মের পরে যে কারো হতে পারে। আসলে এটার কারণ এখনো সারা বিশ্বে ওভাবে জানা যায় না যে কোন ক্যান্সারটা কেন হচ্ছে। না, মানে কোনো খাওয়া দাওয়া বা আমাদের ডেইলি লাইফস্টাইল কোনো কিছু কি এটাকে প্রভাবিত করে না? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে মোস্ট অফ দ্য ক্যান্সারটা হয় আসলে ক্রোমোজোমাল, আমরা বলি যে জেনেটিক্স। আরেকটা হতে পারে যে ফ্যামিলিয়াল বা হেরিডেটরি, এটা কিন্তু কলোরেক্টাল ক্যান্সার, স্তন ক্যান্সার, এগুলো তো অনেক বেশি, যে আপনার ফ্যামিলিতে একজনের আছে, আপনি কিন্তু সেই চান্সটা অনেক বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিনিং আমরা কিন্তু আর 50-এ গিয়ে শুরু করব না। আপনাকে আমি উপদেশ দিব যে আপনি যত আর্লি সম্ভব আসবেন ডাক্তারের কাছে, যদি আপনার ফ্যামিলিতে এই ধরনের একটা কলোরেক্টাল ক্যান্সার থাকে। আচ্ছা, এবার আসি যে ডেইলি লাইফস্টাইলের সাথে এটার একটা সম্পর্ক আছে। এটা ক্যান্সার হয়তো তৈরি করছে না, বাট ক্যান্সারটাকে প্রোপাগেট করছে, মানে ত্বরান্বিত করছে। আপনি জানেন যে আমাদের তো দেশটাও ডিজিটাল হয়ে যাচ্ছে, বা সারা বিশ্বের সাথে আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জাঙ্ক ফুডের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, আমরা আঁশযুক্ত খাবার কম খাচ্ছি, পানি কম খাচ্ছি, বাইরের খাবার অনেক বেশি খাচ্ছি আমরা। এগুলো কিন্তু একটা কারণ, কারণ এগুলোর সাথে কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক আছে, কোষ্ঠকাঠিন্যের সাথে আবার ইনডিরেক্টলি ক্যান্সারের কিন্তু সম্পর্ক আছে কিন্তু। আচ্ছা, ধন্যবাদ। আর রোগীরা যখন আসে কি কি ধরনের লক্ষণ নিয়ে তারা আসলে আসে ক্যান্সারের? আচ্ছা, আমি এটা রোগীদের জন্য যেটা বলবো যে আমাদের সেটে যারা বসে আছেন, সত্যি কথা কি যে আমি জাস্ট খুব সহজ ভাষায় 3-4টা কথা বলি। যেমন আপনার মল ত্যাগের হ্যাবিটটা হঠাৎ করে দেখা গেল যে পরিবর্তিত হয়ে যাচ্ছে। রুগী এসে আমাদেরকে বলে যে স্যার, আমি তো আগে 2বার বাথরুম করতাম বা 1বার করতাম নর্মালি, এখন হঠাৎ করে আমি দেখছি যে আমার 4-5বার বাথরুম হচ্ছে। তাহলে এটা একটা চেঞ্জ। রুগী বলবে যে স্যার, আগে আমি বাথরুমটা দেখা যাচ্ছে যে এই 2-3টা দিন হয়তো ভালো থাকছে, আবার গিয়ে আমার কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে, আবার গিয়ে আমার লুজ স্টুল হচ্ছে। তাহলে এই যে অল্টারেশন, আপনার রক্ত যাওয়াটা, আমরা সাধারণত বলি যে একদম লাল টকটকে রক্তটাকে আমরা ক্যান্সারের সাথে নেই না, আমরা বলি যে একটু অল্টার্ড ব্লিডিং। রুগী বলবে যে স্যার, আমার একটু বিজল যায়, আমাদের দেশে যেরকম বলে যে মিউকাস যায়, একটু অল্টার্ড কালার, রক্তটা হয়তো লাল টকটকে না, এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন। এই বিষয়গুলো যখন আসবে তখন কিন্তু আপনার আমাদের সাথে অ্যাটলিস্ট একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হলেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আসলে। সো এইভাবে আমরা যে সংক্ষেপে বলি যে একটা হচ্ছে অল্টারেশন অফ দ্য বাওয়েল হ্যাবিট, একটা হচ্ছে অল্টার্ড পাররেক্টাল ব্লিডিং, একটা হলো ফ্যামিলি হিস্ট্রি আমি যেটা বলেছিলাম। আর অ্যাডভান্স ডিজিজগুলো বিভিন্নভাবে আসে, কন্টিনিউয়াস ব্যথা নিয়ে আসে, রক্ত যাওয়া, বাথরুম করতে পারছে না, এগুলো যত অ্যাডভান্স হতে থাকে ডিজিজ, সেই সিমটমগুলো নিয়ে আসে। আমরা
একটু এবার ডায়াগনোসিসের দিকে যাব, যে ডায়াগনোসিস করতে হলে আসলে আমাদের কি কি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? আচ্ছা, আমাদের দেশের মানুষ তো সবসময় ভাবে যে ডাক্তারের কাছে গেলেই হয়তো অনেক পয়সা খরচ হবে। জি। ডায়াগনোসিস খুবই সিম্পল। আমরা আসলে একটু সচেতন হলে কিন্তু খরচ অনেক কমে যায়। আমি বলি, যদি আপনি যে সিমটমগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এই সিমটমগুলো নিয়ে কোনো চিকিৎসকের শরণাপন্ন হলে জি। আমরা সাধারণত বেডসাইড পরীক্ষার মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। তো আপনি তো জানেন যে ক্যান্সারের চিকিৎসায় আসলে প্রথমত হলো তার ডায়াগনোসিস, মানে সেখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে হয়। তো সেটা অনেক সময় আমরা কলোনোস্কোপির মাধ্যমে করি, অনেক সময় আমরা বেডসাইড থেকেও আমরা নিতে পারি, অনেক সময় আমাদেরকে অপারেশন থিয়েটার থেকে নিতে হয়। ওই টিস্যুটা নিয়ে আমরা যখন পরীক্ষা করি, এটাই কিন্তু একমাত্র ডায়াগনস্টিক টেস্ট, এর বেশি কিছু আসলে লাগে না। বাট এর পরের ধাপে যে কোনো ক্যান্সারের চিকিৎসা ডায়াগনোসিসের পরে আসে স্টেজিং ইনভেস্টিগেশনগুলো। এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, যেটা আমাদের দর্শকরা বললে বুঝবে তারা যে ক্যান্সারটা আসলে কোন পর্যায়ে আছে। আচ্ছা। এটা কি ওই জায়গাটাতে সীমিত আছে, নাকি এটা দূরে কোথাও ছড়িয়ে পড়েছে, এগুলোকে বলি আমরা স্টেজিং ইনভেস্টিগেশনস। একটা অনেক সময় আমরা এখন এমআরআই করি, আমরা সিটি স্ক্যান করি, বুকের একটা এক্স রে করি। এই 4-5টা ইনভেস্টিগেশনের মাধ্যমেই আমরা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটা কোন স্টেজে আছে ক্যান্সারটা আসলে। আচ্ছা, এমনি ক্যান্সারের এই কোলোরেক্টাল ক্যান্সারের স্টেজ আসলে কটা? আচ্ছা, এটা অন্যান্য ক্যান্সারের মতোই আসলে, যে কোনো ক্যান্সারের আমরা বলি যে 4টা ধাপ থাকে। আচ্ছা। সেরকম কলোরেক্টাল ক্যান্সারের 4টা ধাপ: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4। আচ্ছা, কোন স্টেজের রোগী বেশি আসে, মানে কোন স্টেজে গিয়ে এটা ধরা পড়ে? এটা খুবই দুঃখজনক যে আমরা বেশিরভাগ রুগী পাই হচ্ছে স্টেজ 3 অথবা স্টেজ 4-এ। আচ্ছা। আসলে একটা চিকিৎসকের সবচেয়ে দুর্ভাগ্য যে যখন সে সবচেয়ে খারাপভাবে একটা পেশেন্ট প্রেজেন্ট করে, তখন আমরাও কিছু করতে পারি না। আমাদের কিন্তু জানা আছে, বাট আমি কিছু করতে পারছি না। তখন এটা আমাদের জন্য খুবই নির্মম বাস্তবতা। স্টেজ 1 এবং স্টেজ 2 এই দুটাকে আমরা বলি আর্লি স্টেজ। মানে আমরা বলছি যে ক্যান্সারটা তৈরি হয়েছে এবং এটা লুমেনের মধ্যেই আছে, আচ্ছা। ওই খাদ্যনালীর মধ্যেই এটা অবস্থান করছে। জি। স্টেজ 3 যেটা বলি, স্টেজ 3টা হচ্ছে যে এটা আশেপাশে ছড়িয়েছে কিন্তু দূরে কোথাও ছড়ায়নি। আচ্ছা। সো এটাকে বলছি আমরা লোকালি অ্যাডভান্সড। আর স্টেজ 4 যেটা, এটা আমরা বলছি যে ক্যান্সার যেখানে তৈরি হয়েছে, সেটা কোলন, রেকটাম বা অ্যানাল ক্যানেল হোক, এটা থেকে অনেক দূরে কোথাও ছড়িয়ে গেছে। যেমন আমাদের যকৃতে ছড়িয়ে যেতে পারে, ফুসফুসে ছড়াতে পারে, ইভেন ব্রেনে ছড়িয়ে যায়, এরকম পেশেন্টও আসে আমাদের কাছে। আচ্ছা, এটা হলো স্টেজ 4। নর্মালি কোলোরেক্টাল ক্যান্সার হলে মানুষ মানে আমাদের শোনা মতে আর কি, এটা আমি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, বলা যে 6 মাসের বেশি আয়ু থাকে না। এটা কতটা আসলে এটা একদমই ভ্রান্ত ধারণা, একেবারেই ভ্রান্ত ধারণা। আমি একটু জাস্ট যদি পার্সেন্টেজ, যেহেতু আপনি যে বলেছেন, আমি একটু বলে দিই। স্টেজ 1 এবং স্টেজ 2 যদি রোগটা ধরা পড়ে এবং আমরা যদি সাকসেসফুলি আমরা কলোরেক্টাল সার্জনরা যদি চিকিৎসা করতে পারি, তাহলে স্টেজ 1 স্টেজ 2-তে বলা হচ্ছে যে তার লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 70 থেকে 80 ভাগ, সে বেঁচে যাবে নিশ্চিন্তে। স্টেজ 3 থেকে এটা একটু রিডাকশন হয়ে যাচ্ছে, যেটা আমি বলেছিলাম যে স্থানীয়ভাবে যেটা ছড়িয়েছে আর কি। এটা ধরেন 60% আমরা বলছি, 50 to 60%। বাট স্টেজ 4 যেটা, মানে যেটা অ্যাডভান্স, দূরে কোথাও ছড়িয়ে গিয়েছে, এইটার স্টেজে হয়তো আমরা প্রগনোসিস যেটাকে আমরা বলি যে সে কতদিন ভালো থাকবে, এটার পার্সেন্টেজটা নেমে এসে মানে 30 থেকে 40% হয়ে যায়। বাট তবু আমি দর্শকদেরকে বলবো যে এখন আমাদের দেশে, আমি হয়তো চিকিৎসা নিয়ে কথা বলবো আপনার সাথে, বাট আমাদের দেশে এখন কিন্তু সব ধরনের চিকিৎসা উন্নত বিশ্বের মধ্যে অ্যাভেলেবল, আমাদের দেশে সব ধরনের চিকিৎসা। সো মানে আমি এটাকে মন খারাপ করে বসে থাকার কিছু নেই, বরং জাস্ট ইউ ট্রিট। আপনি প্রথম দিন থেকে চিকিৎসা শুরু করলে অনেক দিন ভালো থাকা যায়। একটু জিজ্ঞেস করি যে এর চিকিৎসা পদ্ধতিটা আমরা ওভারঅল একটু জানবো, কারণ শুরুতেই কি আসলে অপারেশন করে সব ফেলে দিতে হয় কিনা, এটাও একটা চিন্তা ভাবনা থাকে রোগীদের, একটু জিজ্ঞেস করব। ক্যান্সার চিকিৎসায় আসলে আমরা চিকিৎসার ধাপ হচ্ছে 3 থেকে 4টা। একটা হচ্ছে সার্জারি, যারা হচ্ছে মেইন স্ট্রিম আর কি, সার্জন, আমি অপারেশন করে রিমুভ করব। আরেকটা হচ্ছে রেডিওথেরাপি, বা আপনারা যেটাকে সেক ভাবে যে রোগীরা বলে সেক দেয় ক্যান্সারে। আরেকটা হলো কেমোথেরাপি বা ইনজেকশন দেওয়া। আর ইদানিং এসেছে সেটা হলো ইমিউনোথেরাপি একটা। সো এই 4টা চিকিৎসার মধ্যেই আমরা কম্বাইন করি। তো আমি আগেই বলেছিলাম যে ক্যান্সারটা ধরা পড়ার পরে এটাকে আমরা স্টেজ করব, যে এটা আসলে কোন ধাপে আছে, সেই ধাপ হিসাবে চিকিৎসা। যদি ধাপ 1 এবং 2-এর মধ্যে থাকে, তাহলে আমরা প্রথমতই হচ্ছে সার্জারি, এবং রোগীর কিন্তু সার্জারি, এবং রোগী আশা করছি যে পুরোপুরি ভালো। 3 ধাপে যদি তৃতীয় ধাপে হয়, তাহলে আমরা প্রথম কিন্তু আর সার্জারিতে যাই না। তখন আমরা যেটা করি, তাকে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে এটাকে আমরা একটু ছোটো করে নিই, তারপর আমরা সার্জারি করি। রেজাল্ট ইজ ভেরি গুড। স্টেজ 4 বা আমি আগেও বলেছিলাম যেটা অ্যাডভান্স ধাপ,
যেটা ছড়িয়ে গিয়েছে দূরে। তো সেটাতে কিন্তু আমরা প্রথমত কোনোভাবেই সার্জারি নয়, কারণ আমি সার্জারি করে রুগীকে আসলে কষ্ট দিয়ে লাভ নেই, যেহেতু ক্যান্সারটা দূরে কোথাও ছড়িয়ে গিয়েছে। তখন আমরা প্রথমেই শুরু করি হচ্ছে কেমোথেরাপি দিয়ে। আমরা আগে চেষ্টা করি যে এইটার থেকে নির্মূল করা যায় কিনা। পরবর্তীতে সার্জারিটা আসলে 50-50 চান্স থাকে আসলে এই পেশেন্টের, যে সার্জারি করেও ভালো করা যায় কিনা। যদি সেই ক্যান্সার ওখান থেকে নির্মূল হয়ে যায় তখন আমরা সার্জারি করি। এবং ওই যে আপনি প্রথম যেটা বলছিলেন যে অনেক রোগীরাই ভয় পায় যে আমার ক্যান্সার তো দূরে ছড়িয়েই গেছে, আমি নিশ্চয়ই বাঁচবো না। এরকম অনেক পেশেন্ট আমাদের রেজিস্ট্রিতে আছে যে যারা এই সবচেয়ে অ্যাডভান্স ধাপ থেকেও ভালো হয়ে এখন নর্মাল লাইফ লিড করছে। কতদিন তারা ঠিক থাকে এরকম? আচ্ছা, আমরা তো ক্যান্সারের হিসাবটা আসলে 5 বছরে করি। আমি আগেও বলেছিলাম পার্সেন্টেজ হিসাবে, যদি স্টেজ 4 হয় তাহলে আমরা 5 ইয়ার সার্ভাইভাল রেটটা ধরছি তার 30 থেকে 40%। আচ্ছা আচ্ছা, 5 বছর বাঁচলে পরের হিসাবটা আমরা পরে করি, কোনো ক্যান্সারই আমরা 5 বছরের বেশি বলি না। আচ্ছা। কিন্তু ওই যে স্টেজ 1-2 আমাদের অনেক পেশেন্ট আছে ধরেন যারা 10 বছর আগে সার্জারি করেছে, দিব্যি এখন ঘুরে বেড়াচ্ছে। তার মানে সে কিন্তু ক্যান্সার ফ্রি, নির্মূল, সে সারা জীবনই ভালো থাকবে। আচ্ছা, এই ধন্যবাদ। আর কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে? আচ্ছা, চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে উন্নত দেশের মতো যা আছে সবই আছে। যেমন আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো করি, পেট না কেটে মেশিনের মাধ্যমে অপারেশন করি। আরেকটা দর্শকরা প্রায়ই হয়তো নাম শুনেছে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি আসলে এটা একটা ওয়ে, কিন্তু আমাদের দেশে এখনও রোবোটিক সার্জারি খুব অ্যাভেলেবল হয়নি, একটা প্রাইভেট হসপিটালে এসেছে। তো এটা একটা ওয়ে, কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি র্যান্ডমলি করছি, আমরা প্রায়ই করছি। আর অনেক সময় আমরা যেটা হয় যে লোকাল সার্জারিও করি। আমরা যদি মনে করি যে তার অনেক বড় অপারেশন করা লাগবে না, খাদ্যনালীর একটা বড় অংশ কেটে ফেলা লাগবে না, তখন আমরা হয়তো ওই ক্যান্সারটাকে লোকালি আমরা কেটে দিই। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমি একটু বলে রাখি যে দর্শকদের এই কলোরেক্টাল ক্যান্সারের একটা ধারণা আছে যে সারা জীবন কি পেটে একটা পায়খানার রাস্তা করা লাগে, এরকম মনে করে অনেকে। কিন্তু এটার সংখ্যা কিন্তু এখন অনেক কমে গেছে। এই যে চিকিৎসার উন্নতি হওয়া, বিভিন্ন স্ট্যাপলার আবিষ্কৃত হয়েছে যে কারণে আমরা খাদ্যনালীগুলো জোড়া দিতে পারি। এই জিনিসগুলো তৈরি হওয়াতে এখন কিন্তু স্টমারেট, মানে যেটা পেট দিয়ে রাস্তা বানানো, এটার পরিমাণ এখন 30%-এর নিচে নেমে গেছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তার মলদারটাকে সুন্দর রেখে কন্টিনিউশন রেখে আমরা অপারেশন করতে পারি আর কি। আচ্ছা, সো এটাও একটা খুব পজিটিভ জিনিস, মানুষ এটা শুনে ভয় পেত আগে। ধন্যবাদ। একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, অনেক কিছু জানার ছিল কিন্তু একদিনে আসলে সব জানা সম্ভব না, বিদায় নিয়ে নিতে হবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এবং একই সাথে আমাদের টিভি সেটে যারা আছে আমি বলবো যে একটু খাদ্যাভ্যাস পরিবর্তন এবং একটু আর্লি, মানে একটু সচেতন হলে কিন্তু আমরা এই ক্যান্সারকে মুক্ত করে আমরা সুন্দর একটা সমাজ গড়তে পারবো। এটা আমার কথা আর কি, যে আমরা চাই যে রুগীরা যেন আপনারা একটু সচেতন হয়ে একজন চিকিৎসক, আমার কাছে আসতে হবে তা না, মিনিমাম একজন চিকিৎসকের কাছে খুব দ্রুত যান, তাহলে আমরা ভালো থাকবো। এবং আমাদের সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। সেই দর্শকবৃন্দ, আশা করছি অনুষ্ঠানটি ভালো লেগেছে আপনাদেরকে। ঈদের আগাম শুভেচ্ছা আরেকবার জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।